নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাঞ্চ বক্সে। আর আজকে লাঞ্চ বক্স নিয়ে আমি শর্মিষ্ঠা এসেছি আপনাদের সঙ্গে। ভেবেছিলাম আজকে একটু বেশ হালকাভাবে আবারও একটা দুপুরের গল্প বা আড্ডায় যোগ দেবো আপনাদের সঙ্গে। মানে দেখুন, আমরা তো লাঞ্চ বক্স আপনাদের এতদিন ধরে যে অনুষ্ঠানটা যাচ্ছে, এটা বুঝে গিয়েছেন যে আমরা কোনো ভারী বা গুরু গম্ভীর আলোচনা, মানে ধরে নিন সারাদিন ধরে দেশ রাজ্য একেবারে 7 সমুদ্র 13 নদীর পারে যা যা ঘটছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা কোনো ভারী গম্ভীর রাজনীতির আলোচনা আমরা এখানে চর্চা করি না। কারণ দুপুরবেলার অনুষ্ঠান সারা দিন ধরে খাটাখাটনির পর প্রচুর মানুষ, বিশেষ করে বাড়ির মা কাকিমা বা যে সমস্ত মহিলারা, নারীরা যারা একটু অন্তত পা ছড়িয়ে বসে এই সময় দুপুরটা একটু নিজেদের জন্য সময় কাটান, একটু ভাবেন যে রূপচর্চা, শরীর চর্চা কিংবা একটু নিজের দিকে মন দিতে হবে, বা হয়তো তারই ফাঁকে পরিবার নিয়েই হয়তো ভাবেন, খেতে বসে খাবারের থালাটা সযত্নে সাজিয়ে তোলার আগে অবশ্যই আমরা প্রত্যেকে বাড়ির মহিলারা চেষ্টা করি যে আমাদের ঘরের আপনজনেরা, বিশেষ করে বাড়ির পুরুষরা যারা বাড়ির বাইরে এই মুহূর্তে রয়েছেন, তাদের লাঞ্চ বক্সটা আমরা ঠিকঠাক গুছিয়ে দিয়েছি। তো এরকমই 7-5 ভাবতে ভাবতে হয়তো সারাদিন সংসারের মধ্যে নিমজ্জিত থাকেন। নানা রকম দুশ্চিন্তা, নানা রকমের চিন্তা মানুষকে আজকাল ভীষণভাবে ভাবুক করে তুলছে। মানে আজকে এই কথাগুলো বলছি মানে এই জন্য, মানে আমি নিজেও একটু বিশ্বাস করুন, আমি অনেস্টলি স্বীকার করছি বিগত কয়েকটা দিন ধরে তাহলে শেয়ার করি আপনাদেরকে। আর অবশ্যই আপনাদের জন্য ফোন লাইনটা আমি আজকে একটু তাড়াতাড়ি খুলেই দিচ্ছি, কারণ লাঞ্চ বক্স তো আপনাদের অনুষ্ঠান, আপনাদের প্ল্যাটফর্ম। আপনারা বলবেন, আমরা জাস্ট একটু গল্প করবো, একটুখানি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটু নিজের মতন করে সময়টা কাটাতে এসেছে। বেশি না, 22-25 মিনিট আপনাদের সঙ্গে আপনাদের থেকে সময়টা নেব। বলছিলাম যে গত কয়েকদিন ধরে মানে একটা ঘটনা ঘটেছে, তার উপর আজকে আমি একটু ভাবলাম যে এই বিষয়টা যদি একটু কথা বলি আপনাদের সঙ্গে, আমার দিদিদের সঙ্গে, খুব কি মন্দ হবে? আপনারা কিন্তু কমেন্ট করবেন, মানে আমার সঙ্গে মতামতটা শেয়ার করবেন। আমার খুব পরিচিত একজনের, হয়তো ঘটনাটা খুব কমন, আপনারা বলবেন, আমার এক খুব পরিচিতের, তার এক পরিবারের একজন খুব কম বয়স ছেলেটার, মাত্র 24 বছর বোধহয় বয়স, সে একটা দুর্ঘটনার কবলে পড়ে এবং গভীর রাত, এবং আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, প্রায় ভোর 3:30-4টের সময় হঠাৎ আমাদের ফোন বেজে ওঠে। আমরা তো অবাক হয়ে যাই যে কি হলো, এরকম একটা সময় ফোন, কে বা ফোন করছে, নাম্বারটা অন্য একটি নাম্বার থেকে আসে। তো যাই হোক, একটু পরের দিকে তারপর আর ফোনটা আসে না। তো আমরা সকালবেলা যখন নিজেরা ভাবছি যে এটা কার হতে পারে, ফোন ব্যাক করে জানা গেল যে ওই ছেলেটি যার কথা বলছিলাম, হয়তো আমি তাকে চিনিও না, সেই ছেলেটি ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কবলে পড়েছে। তাও সেটা হতে পারে, পরে জানা গেছে যে একটু অ্যালকোহলিক ছিল সে। এবার দেখুন, এটা তো একটা ব্যাপার। এবার ছেলেটি এমার্জেন্সি বিভাগে রাতেই তড়িঘড়ি আর্জি করে ভর্তি করানো হয়। জাস্ট আপডেট, গত পরশু দিনকে ছেলেটিকে ডিসচার্জ করা হয়েছে, এবং এই দুটো দিন বা এই কয়েকটা দিন আমরা দেখলাম, প্রায় 7 দিন কেটে গেছে, যে ভয়ানকভাবে একটা কিভাবে জমে মানুষের টানাটানি। বিশেষ করুন, আমি তো তাকে চিনি না, আমার এক পরিচিতের মাধ্যমে সেই রাতের ফোনটা, রাত দিন আমরা এই নিয়ে থাকি, তো এত খবরের মধ্যে এগুলো হয়তো আমাদের কাছে মানুন না মানুন হয়তো সয়ে গেছে, সহনীয় বিষয়। কিন্তু বিষয় হচ্ছে তার মধ্যে ওই ধরনের ঘটনা যে পরিবারে ঘটে বা যাদের সঙ্গে ঘটে বা যে ব্যক্তির সঙ্গে ঘটে, সেই সময়টা সত্যি বিশ্বাস করুন এখানে বসে জাস্ট বলা যায় না। আমি আপনাদের বলতে চাইছি যে এটা নিয়ে আমি সত্যি খুব ভাবছিলাম। আমার রাত দিন কাজের মধ্যে আমি হয়তো খবর পড়েছি, আমি নানা ধরনের প্রোগ্রাম করেছি, আমার সেকেন্ডে মিনিট বাই মিনিট আমার সেই ছেলেটার কথা মনে পড়েছে। আমি তার ছবি একটা ঝলক দেখেছি, হাসপাতাল থেকে বেডে শুয়ে আমাকে সেই ছবিটা শেয়ার করেছিলেন একজন। তার মা বাবা, হ্যাঁ, বহু ক্ষেত্রে আমার মধ্য দিয়ে একটি ইনফরমেশন জানার চেষ্টা করেছিলেন যে ছেলেটি বাঁচবে তো, ঘরের ছেলে আমার ঘরেতে ফিরবে তো। ছেলেটি একটি ডেলিভারি বয়, বিশ্বাস করুন, একটাই ছেলে, আর কিছু বলতে হবে? এই একটা ছেলে পরিবারে, মাত্র 22-24 বছর বয়স, সেরকম একটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই পরিবার, সেই বাবা মাটার কি হয়? আজ সকালেও নিউটাউনে একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছে, এমন দুর্ঘটনা যে গাড়ির চাকার টায়ার খুলে বেরিয়ে গেছে। আপনারা কি মনে করেন, মানে দুর্ঘটনা ঘটার পিছনে যে কারণগুলো থাকে? আমরা ঘটা করে 2 সপ্তাহ আগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছি, কিন্তু এই পথ নিরাপত্তার সপ্তাহগুলি কি ইনাফ হচ্ছে? হুঁশ ফিরছে?
স্পেশালি একটু কম বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, আমরা একটু আপনাদের কথা বলি। আপনারা তো গার্জিয়ান, আপনারা তো অভিভাবক, চিন্তা হয়তো মানে কি করলে একটু ভালো থাকা যায়। এই দুর্ঘটনাগুলো আমরা প্রত্যেকে এড়াতে পারি বলুন তো? অনেক সময় তো নিজের অজান্ত ভুল হয়ে যায়। একটা প্রথম কলার কে এসছেন, একটু স্বাগত জানাই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ দ্বীপ্রহর। আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সোমা সিংহ বলছি। বলুন দিদি। দুর্ঘটনা ভয় এ সম্পর্কে মানুষ মোটেও সচেতন না। কেন? কারণটা আমি দেখাচ্ছি। একজন হয়তো একটা ফোন বা স্কুটার চালিয়ে যাচ্ছে, স্কুটি চালিয়ে, সে ফোনটাকে খালি বুঝে চালাচ্ছে, একটা দুর্ঘটনা সম্ভাবনা 100 ভাগ বেড়াতে দুর্ঘটনা হবেই। কেউ হয়তো চলন্ত বাসে উঠছে, সামান্য বক্তব্য রাখছে, জায়গায় জায়গায় মিটিং নিচ্ছি, কিন্তু মানুষকে সচেতন করা যাবে না। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। দিদি, আপনি বললেন যে অভিজ্ঞতা রয়েছে আপনার, মানে কেন যাচ্ছে না? মানে আমরা কোথায় ফেলিওর হচ্ছি? আমরা কেন পারছি না? এত তো প্রচার হচ্ছে, এত। হ্যাঁ, সেটা একটা কথা। কিন্তু আমরা তো পরিণত বুঝছি, আমরা পাচ্ছি না কেন? দুর্ঘটনা ভয় নিতে তো আমরাই দেখে আনছি, আমরা তো শয়তান হতে পারছি না। বেশ, অনেক পরিণত মেয়ে রাস্তায় বেরো একটা খারাপ কিছু ব্যাপারে হয়ে যায়, ভিক্টিমাইজ হয়ে যায়। কেন হচ্ছে এটা? মানুষ তো সচেতন হয়েও তো কিছু করতে পারছে না, কারণ খারাপ ইয়েতে পড়ে যাচ্ছে। এরকম হয়তো আমাদের ঘরের ছেলে মেয়েরা বেরোয় তো পরিণত রাস্তায় একটা কোনো দুর্ঘটনা নিয়ে যাচ্ছে, বাড়িতে খবর দিচ্ছে, তাই এরকম ভাবে আমাকে একটা নোংরা ব্যাপারে করতে, রেপ করা, এরকম ধরনের কিছু করতে। তার মানে মানুষ সেগুলো, মানে দুনিয়াটা আস্তে আস্তে নোংরামি আর জটিলতায় ভরে যাচ্ছে। মানুষ সচেতন হচ্ছে না। এই সংখ্যক মানুষ হচ্ছে, তারা অন্য মানুষকে সচেতন করতে চাইছে, কিন্তু সচেতন তারা হবে না, ইচ্ছে করেই তারা সচেতন হবে না। একতরফা সচেতন হয়ে তো লাভ নেই, পুরো দুনিয়াটা যাতে সচেতন হয় এই রকম ভাবে একটা পরিকল্পনা, কিন্তু হবে না মনে হচ্ছে আমার যতটা আগামী। না, আমাদের আশা ছাড়লে চলবে না তো। সচেতন হচ্ছে না, হবে না, আমরা আশা ছাড়তে তো পারি না। না, কথায় কি একটা আছে যেন, ততক্ষণ আশা, আমি হয়তো বলতে পারছি না, যাই হোক ভুলে গেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সবসময় একটা আশা নিয়ে চলতে হবে দিদি। আমরা যদি এইভাবে প্রত্যেকেই হাল ছেড়ে দিই, তাহলে হাল ছেড়ে দিলে তো আমরা উপায়গুলো পাবো না। কারণ হাল ছেড়ে দিলে আখেরে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, ডোরগুলো যেন ক্লোজ হয়ে যায়। বেশ, অনেক ধন্যবাদ জানাই ফোন করার জন্য। আপনার প্রত্যেকেই আসুন। দেখুন, আমি জানি যে এই মুহূর্তে প্রত্যেকটি বাড়ির সন্তান যারা এই মুহূর্তে হয়তো বাইরে বেরিয়েছেন কাজের ফাঁকে, আমি আগের দিনও বলছিলাম যে প্রত্যেকে, মা বাবা হোক, যেই হোক, যার যে প্রিয়জন বাড়ি থেকে বেরিয়েছেন, প্রত্যেকেই চিন্তা করেন। আচ্ছা, আমি সবসময় রোড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কথা কেন বলছি? হাল ফিরে তো আমরা দুর্ঘটনা তো অনেকগুলো দিক রয়েছে। আপনি ভাবুন তো, দুদিন আগে মির্জা গালিব স্ট্রিটে কি হলো? মানে এই দুর্ঘটনাগুলো তো জোর করে ঘটনা হচ্ছে। মানে এবার বলবেন যে শর্মিষ্ঠা, তুমি তো বলো যে এখানে কোনো ভারী কথা বলবো না, এখানে এই আলোচনাগুলো করবো না, কিন্তু এটাও তো অস্বীকারের জায়গা নেই যে চারপাশে আমাদের যা যা ঘটছে, এই জীবনযাত্রার মধ্যেই তো সেগুলো আমাদের সার্কেল করে রেখেছে। এগুলো নিয়ে তো এই আলোচনাগুলো হচ্ছে, কারণ এগুলো আমারই এবং আপনারই আশপাশে ঘটছে। আমরা এগুলোকে লুক আউট করতে পারি না, এগুলোকে আমরা সত্যি অ্যাভয়েড করতে পারি না। এবং তার ঠিক একদিন আগে 24 ঘন্টার মধ্যে দেখা গেল যে তারাপীঠে যেভাবে এই যে দুর্ঘটনা, এতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে, সবসময় কি নিজের ভুলে? না, কখনোই না। নিজের ভুলে, হ্যাঁ, আমরা একটু সচেতন কিভাবে থাকবো? আমরা হয়তো আমার বাড়ির ছেলেটাকে বলতে পারি, আমরা হয়তো বাড়ির মেয়েটাকে বলতে পারি যে বাবা বাঁ দিক দিয়ে হেঁটে যেতে হয়, বাবা বাঁ দিক দিয়ে ঘেঁষে যেতে হয়, মাঝখান দিয়ে যেও না, কানে হেডফোন বা ব্লুটুথটাকে একটুখানি ব্যালেন্স করে চলো। সবই গুরুত্বপূর্ণ। এবার ব্লুটুথ বাদ দিয়ে এখন কোনো ছেলে মেয়ে বা আমরা কেউই হাঁটি না হয়তো, বা সেইভাবে সবসময় কানের মধ্যে হয়তো ব্লুটুথ গোজা রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এইগুলোর অচিরেই তো একটা বিপদ ডেকে আনছি। আপনারা হয়তো প্রায় দিনই শোনেন এবং আকছার হয়ে গেছে, এগুলো খবরের পাতা একটা ছোট্ট কর্নারে গিয়ে জায়গা পায়। এই রেল লাইন পার হতে গিয়ে কানে হেডফোন ছিল, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল। কিন্তু যে বাড়িতেই দুর্ঘটনাটা ঘটলো, আর একটু সচেতন হলে অন্তত এই জীবনটা রক্ষা পেত কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, সেই পরিবার তো এরকমভাবে অকালে কাউকে খোয়াতো না। আজকে মির্জা গালিব স্ট্রিটে যে ঘটনাটা আমরা দেখলাম, যে 9 জনের প্রাণ চলে গেল, হ্যাঁ হতে পারে তাদের মধ্যে এখনও পর্যন্ত আমি সকালে খবর করে এলাম যে 2 জন আমাদের ভারতীয়, আর তার মধ্যে 7 জন হচ্ছে বাংলাদেশি। এবার বিষয়টা হচ্ছে, যেই হোক, একটা প্রাণ তো চলে গেছে। ঘরের মধ্যে ছোট 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 পায়রার কোপের মতো ঘর, যেগুলোকে নাকি হোটেল বানিয়ে রেখে বসে আছে, সব জানতো। যারা এগুলোকে বানিয়েছে, নিয়ম বিধি তোয়াক্কা করেনি, ফুৎকারে উড়িয়ে দিয়েছে,
সামনে দমকলের সদর দপ্তর, একেবারে কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না। এবার বিষয় হচ্ছে এই যে দিদি ফোন করলেন, আপনারাও কি মনে করছেন যে সত্যি নিয়ম কথা আছে একটা, বোধহয় নিয়ম থাকলে তার আইনের ফাঁকও নাকি থাকে, কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে সঠিকভাবে চলতে গেলে, নিজেকে রক্ষা করতে গেলে, পরিবারকে রক্ষা করতে গেলে নিয়মের ফাঁকগুলো বেরোবার জন্য আপনি কতটা রেডি রয়েছেন বস, এটা কিন্তু ভাবতেই হবে। দ্বিতীয় কলার রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি পার্থবল বলছিলাম ম্যাডাম। কোথা থেকে বলছেন? যে আমি বলছিলাম বীরভূম থেকে। বীরভূম থেকে বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যে মানে আজকালকার রাস্তায় যেভাবে মানে অল্প বয়সী ছেলেগুলো গাড়ি নিয়ে যাচ্ছে, আমি সতর্ক হলে কি হবে, কিন্তু তারা যে এত স্পিড আসে সে ভয়ঙ্কর। হ্যাঁ, গাড়ির আওয়াজ করে যা খুব বিপজ্জনক। আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে, যেন আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যাতে সেই সব ছেলেগুলো একটু যদি সতর্ক হয়। হ্যাঁ, আজকাল দিন হয়তো সবারই কথা শুনছে না, এমন ভাবে তারা গাড়ি নিয়ে আসছে যে আমি শান্ত থাকলেও আমাকে অশান্ত করে দিচ্ছে। এটা আপনাদের মাধ্যমে একটু বলুন যাতে ওই বয়সী ছেলেগুলো, অল্প বয়সী ছেলেগুলো 15 থেকে 18 মধ্যে, তারা যেন না। তাহলে এখানে আমি একটা জিজ্ঞেস করি আপনাকে, তাহলে কি মনে করছেন যে অল্প বয়সীদের মধ্যে এই ট্রেন্ডটা একটু বেশি দেখা যাচ্ছে? একটু বেশি দেখা যাচ্ছে আজকালকার দিনে, অল্প বয়সীদের মধ্যে এই ট্রেন্ডটা একটু বেশি দেখা যাচ্ছে। কেন দাদা? একদম ভয়ঙ্কর। মানে কেন কেন এটা হচ্ছে, কেন এত বাড়াবাড়ি কেন হচ্ছে? এইটা তো বোঝা যাচ্ছে না, মানে কি এটা যুগের হওয়া না তাদের এরকমই কালচার, মানে ভাবা যাবে না, স্পিড ভাবা যাবে না। আমি হয়তো 20-30 গাড়ি চালাচ্ছি, আমার পিছনে একজন 60 চলে আসতেছে এত স্পিডে, যাদের গাড়ি চালার মানে যোগ্যই নয়, অথচ গাড়ি চালা শিখে নিচ্ছে। অথচ এইভাবে গাড়িগুলো এত ভাবে চালাচ্ছে যে আমাদেরকে ভয়ঙ্কর লাগছে আজকালকার যে রাস্তাঘাটের পরিস্থিতি। বেশ, অনেক ধন্যবাদ, সত্যি গুরুত্বপূর্ণ কথাই বলছেন। আপনি যেমন বললেন না, ঠিকই বলেছেন। জানেন তো, এই যে ধরে নিন আপনি কুড়িতে চালাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন একটা সাইড দিয়ে, পরিবার রয়েছে, হয়তো পিছনে স্ত্রী রয়েছেন, বাচ্চা রয়েছে। এবার অনেক সময় দেখবেন হাইওয়েগুলোর ক্ষেত্রে, হাইওয়েগুলোতে আপনি হয়তো ধীরে সুস্থে যাচ্ছেন বা নিয়মকানুন মেনেই যাচ্ছেন, পাশে দিয়ে সাঁ করে চলে গেল, মানে এমনভাবে গেল মানে হাইওয়ে যেন মনে হচ্ছে সেই কি চালাচ্ছে না, মার্সিডিজ চালাচ্ছে এমন মনে হয়। মানে তারপর গিয়ে দেখলাম ধাম করে গিয়ে কোথায় ডিভাইডারে গিয়ে ধাক্কা খেলো। এবার এই ঘটনা আমার নিজের সামনে দেখা, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমার নিজের সামনে দেখা এটা। আবার অনেক ক্ষেত্রে আমি এটা ছেড়ে দিলাম, আপনি লোকাল রাস্তার কথা ভাবুন তো, অনেক সময় এমন কিছু কম বয়সী একদম উঠতি, হাতে পেয়েছে বাইক, একটা চোখে একটা কালো সানগ্লাস, হাতে স্মার্টফোন, হ্যাঁ, কীভাবে জোগাড় করতে হয় ততক্ষণই শিখিনি, মানে আয়ের পথ তারা জানে না, কিন্তু যেভাবে বেপরোয়া হতে কিন্তু অনেকে শিখে গেছে, দেখি না আমরা প্রত্যেক দিন। এবার ধরে নিন বাড়ির কোনো বয়স্ক মানুষ পাশে দিয়ে সেও যাচ্ছে, ভাবা আমার বয়স হচ্ছে, আমি একটু ধীরে সুস্থে যাচ্ছি, ঠিক আছে, আমার প্রাণটার দামি বাড়ির পরিবারের জন্য, কিন্তু সেই মানুষটাকে ঘাবড়ে দেওয়া হয়, এটা নিয়ে আমার চিন্তা হয়। প্রচুর মানুষকে দেখেছি সেটা বুক ধরপড় করে ওঠে, তারা পড়ে যান। আমাকে একজন বলেছিলেন যে আমি পড়ে গেছি জানো শর্মিষ্ঠা, এরকম কারণ হচ্ছে সেই গাড়িটি এমন জোরে এবং বাপরে বাপ সে কি আওয়াজ আপনারা জানেন হয়তো, তাতে কি হচ্ছে নিজের বিপদ তো কতটা হচ্ছে জানি না, একটি বয়স্ক মানুষের রাস্তা চলাফেরা করতে পারছে না। অর্থাৎ সবসময় নিজের ভুলের জন্য যে দুর্ঘটনা ঘটে তা নয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনা। এবার দুর্ঘটনা কেন বলা হচ্ছে, যেটা আকস্মিক ঘটে, যেটা হঠাৎ ঘটে, যেটা তো কোনো প্রি প্ল্যান করে এরকমভাবে হয় না, কিন্তু কিছুটা সচেতনতার জায়গাটা বোধহয় আপনার আমার হাতেই থাকবে। মানে আমি বলছি একটা নিয়ন্ত্রণের চাবিকাঠি। এই যে আজকে নিউ টাউনে যে দুর্ঘটনাটা ঘটলো, আপনি ভাবুন একটা গাড়ির, দেখুন ছবিটা, একটা গাড়ির যা অবস্থা সেটা পুরো উড়ে গেছে, মানে গাড়ির টায়ার ফেটে চলে গেছে। মানে ভাবুন মানে কি কতটা তার স্পিড ছিল। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য মত্ত অবস্থায় চালক ছিল এরকম একটা জানা যাচ্ছে। মাউরালপুল হামেশা মাঞ্জা সুতো, নানাভাবে দেখা যায় কতজনের গলার হয়তো পাশ দিয়ে কেটে চলে গেল, গাল ছিঁড়ে কেটে গেল, পড়ে গেল, এমন দ্রুত গতিতে সে গাড়ি যাচ্ছে, সোজা উড়ালপুল থেকে নিচে পড়ে গেল। ও বাবা, ভাবলেই তো কীরকম লাগে, মানে শিউরে উঠতে হয়। এগুলো না আমরা সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত হয়তো এর মধ্যে থাকি, কিন্তু বিশ্বাস করুন দিনের শেষে আমরাও তো কারুর ঘরের মা, কারুর ঘরের বোন, কারুর ঘরের স্ত্রী, আমাদেরও তো পরিবার রয়েছে। সত্যি ভালো লাগে না এগুলো, হয়তো পেশাগত জায়গা থেকে অনেক শক্ত হতে হয়, কারণ এটাও জানেন যে সাংবাদিকতার জায়গাটা কিন্তু খুব কঠিন, নরম হলে চলে না, মানে আমাদের অনেক বেশি কঠিন হতে হয়। তাই আমরা সবসময় কঠিন প্রোগ্রামের মধ্যে থাকি, তাই আপনাদের জন্য লাঞ্চ বক্স এনেছি, একটু হালকা হওয়ার চেষ্টা করছে, তার কারণ মনটা ভারী হয়ে যাচ্ছে, কিন্তু হতে হবে সচেতন। এবার
এই মুহূর্তে যারা এই ছবিটা দেখছেন, আপনি ভাবুন তো, দামি, মানে এই গাড়িটা যে দামি গাড়ি, এবার ডিভাইডারের সোজা চলে এসেছে এই পাশে, এবং হতে পারে, এবং হ্যাঁ এটাও ঠিক কথা, গাড়িটা কিন্তু একটা নয়, পরপর অনেকগুলো গাড়িগুলোকে ধাক্কা মেরেছে। আপনি ভাবুন তো কিভাবে দুর্ঘটনা, এই বড় দুর্ঘটনাগুলো ঘটছে, কখনো কখনো প্রাণ চলে যাচ্ছে। নিরীহ মানুষ হয়তো সকালবেলা বেরিয়েছে, কাজে যাচ্ছে, সে, তার তো একটা জীবন আছে, তার তো একটা লাইফ আছে, মোটো আছে, সে হয়তো জানতো না যে অন্যের কোনো ভুলের মাসুলের জন্য দিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ঘুরে ফিরে একটাই আসছে যে আমরা সচেতন কতটা, গাড়ির স্টিয়ারিং হাতে পেলেই আমরা কি সবটা ভুলে যাই, এমন যে জীবন চলে যেতে পারে। আর কবে আমরা একটু স্মার্ট হব? দেখুন, হাতে তো স্মার্টফোন আমাদের প্রত্যেকেই, দামি দামি স্মার্টফোন আইফোন সব কিছু হাতে রয়েছে, কিন্তু স্মার্ট তো হতে হবে অ্যাটিটিউডের দিক থেকে, স্মার্ট হতে হবে ভাবধারার দিক থেকে। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ভাবার সময়, হয়তো খুব কমন কথা, প্রতিদিনই এই কথাগুলো বলা হয়, প্রতিদিনই ঘটনাগুলো ঘটছে। কলার রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, স্বাগত, শুভদীপ প্রহর। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন দাদা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান থেকে, বলুন প্লিজ। হ্যাঁ, বিষয়টা অনুভব করছি, আমি ওই চালক একজন, 54 বছরের আমার লাইসেন্স। আচ্ছা, বলুন। আমি বিভিন্ন রাজ্য ঘুরেছি, তখন একটা সময় টুরিস্ট বাস চালাতাম। তা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের চেয়ে কিন্তু দক্ষিণ ভারতের মতন এত কড়াকড়ি নয়। এই কড়াকড়িটা না করলে পরে, হ্যালো, আমরা শুনছি, বলুন, সবাই শুনছে, বলুন। হ্যাঁ, এই কড়াকড়িটা না করলে, মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে এই কড়াকড়িটা না করলে, এই যে আপনি বলছেন এই টিনেজের যে ছেলেরা যারা এরকম ভাবে দুরন্ত ভাবে গাড়ি নিজে দৌড়তে বললে, একটা পুলিশের পরীক্ষা হলে সেখানে ছুটতে পারবে না, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে পা দিয়ে আমি হাই স্পিডে গাড়ি চালালে এটাই আমার কৃতিত্ব, এটাই মনে করে। পথচারীর কোনো ক্ষতি হোক, কেউ মারা গেল বা একটা দুর্ঘটনা ঘটতে পারে, যান্ত্রিক কোন রকম গোলযোগের জন্য একটা দুর্ঘটনা ঘটতেই পারে, এই চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে না। একটা ডিভাইডারের উপরে গাড়ি চলে যায় কি করে, এগুলো ঘুমন্ত অবস্থায় যায় ডিভাইডারের উপরে গাড়ি, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে নিজেকে সেভ করার জন্য তখন ওই ডিভাইডারে বা কোনো রেলিং এ দিয়ে গাড়িটা আটকায়। আমার কথা হচ্ছে যে আমার অভিজ্ঞতা অনুযায়ী জানাচ্ছি যে মোটর ভেহিকলস থেকে খুব কড়া পদক্ষেপ আমাদের পশ্চিমবাংলার জন্য নেওয়া দরকার, তাতে অনেক বেশি অ্যাক্সিডেন্ট কমবে। বিগত দিনে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তাতেও খুব একটা সুরা হয়নি। সব জায়গাতেই লোকাল মানুষজন বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট পরতে হবে। আজকে রাস্তাঘাটে দেখছি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বহুরূপীর মতন সেজে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আপনার হেলমেট কোথায়, বয়স্ক মানুষ। যে এই যে বর্ধমানের ছবি, আপনাদের বর্ধমানেই ঘটেছে, আমি বলছি, ওই পথ নিরাপত্তা সপ্তাহ গেল না 2 সপ্তাহ আগে, যমরাজ, চিত্রগুপ্ত এরা সব পথে নেমে এসেছিলেন, তারা বলছিলেন, যমরাজ বলছেন যে আপনারা যদি এবার সতর্ক না হন তাহলে কিন্তু এবার সোজা। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে এত কিছু প্রচার করেও আখিরে হচ্ছেটা কি? প্রচার করে তো তারা এক কানে নিয়ে আর এক কানে বার করে দিচ্ছে। ওই তো তাদের চিন্তা ভাবনাটাই হচ্ছে কে কি করবে আমাকে, এই চিন্তা ভাবনায় তারা তো গাড়ি চালিয়ে যাচ্ছে। এদের তো সেই কমন সেন্সটা নেই। কতগুলো গাড়ি আছে, তারা বড় গাড়ি যারা হেভি ভেহিকলস তারা সংযতভাবে অনেক ক্ষেত্রেই চালিয়ে থাকেন। বিভিন্ন রাজ্য থেকে যেসব গাড়ি আসছে তাদের রাজ্যে এইভাবে গাড়ি চলে না, তারা পশ্চিমবাংলায় এসেই বরঞ্চ ব্যাবা চাকা খেয়ে যায়, যে আবার কিভাবে ডান দিকে বাঁ দিকে কিভাবে হুড়ুম ধুড়ুম ঢুকে যাচ্ছে সে নার্ভাস ফিল করে। কিন্তু আমাদের এখানে যেভাবে যেটাই হচ্ছে, এর জন্য কড়া পদক্ষেপ যতক্ষণ না নেওয়া হবে ততক্ষণ এগুলো সংশোধন হবে না। দাদা, বুঝিও কাজ হচ্ছে না, ফাইনেও কাজ হচ্ছে না, এরপর আর কি কড়া পদক্ষেপ হবে? কড়া পদক্ষেপ, মোটা টাকা পানিশমেন্ট, মোটা টাকা জরিমানা হলেই সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে যাবে। 200-500 নয়, 5000। মোটর ভেহিকলস রুলস ভায়োলেট করলে পরে 5000 টাকা মিনিমাম ফাইন। এটা তো গেল, বেশ বোঝা গেছে, অনেক ধন্যবাদ। এটা তো গেল যদি জীবন বেঁচে যায় তখন আমি ফাইন দেবো, আর আমার জীবন যদি চলেই যায় তাহলে তো পুরো জীবনটাই জরিমানা একটা পরিবারকে ভুগতে হয়, তাই না? এবার বিষয় হচ্ছে আরও একজন কলার এসছেন, কথা বলি, তারও একটু বক্তব্য শুনি। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি সিটিবিএন এর রোজকার কাস্টমার।
আমি আমার নিজের কথা বলছি, আচ্ছা। এত ডেসপারেট আজকালকার ছেলেরা। আমি অফিস যাচ্ছি বিজয় সেতুর কাছে, ওখানে নেমে আমার বিশটা টপকে যাবো সরজনীতে। আচ্ছা এইবার আমি আমার রিক্সাওয়ালা আমার বাঁ সাইড দিয়ে যাচ্ছে একদম, আচ্ছা। একটি ছেলে এসে এমন রিক্সার পেছনে মারলো, আমি ছিটকে গিয়ে 6 ফুট দূরে গিয়ে পড়লাম। বাপরে। পড়ে আমার পায়ের 4টে আঙুল ভেঙে গেল। ভেঙে যেতে তো এত নিষ্ঠুর এই ইয়াং জেনারেশন। আমাকে তো তুললোই না, যেহেতু আমি এখানে 56 বছর আছি, বিজয় সেতুর কাছে থাকি, আমাকে ওখানে দোকানদার সব চেনে, আমাকে তো এসে তুললো। আমি যে তাকে ধরবো বা বলবো সে ক্ষমতাও তো আমার নেই। তারপর তো আমি অফিসে ফোন করি, ওরা সব আমার স্টাফরা এলো, এসে তো উঠতে পারছি না, যাই হোক নিলাম। এত নিষ্ঠুর, চিন্তা করতে পারবেন না। এই ডেসপারেট না, একটা কঠোরতম শাস্তি দেওয়া উচিত, তাহলে এই জীবনে ঠিক হবে না। এই ও ধরলো 200 টাকা 300 টাকা ফাইন করলো, ধরলো তো তাই বেরিয়ে চলে গেল, ধরলো 300 টাকা ফাইন করলো, এটা নয়, ওদের কঠোরতম শাস্তির দরকার। মানে কি সাংঘাতিক এরা ছেলে, ইয়াং একদম, কত 24-25 বছর ছেলে। তখন রিক্সাওয়ালা ভয় পেয়ে গেছে, রিক্সাওয়ালা পড়ে গেছে, কিন্তু আমি তো ছিটকে পড়ে গেছি দূরে। তখন সব দৌড়ে এসছে, আমাকে চেনে। তারপরে এসে বলছে যে উনি বলে না উনি ডান দিক দিয়ে যাচ্ছেন, বলে একদম থাবড়ে। এবার যা হয় আর কি, ওই তালগোলের মধ্যে সে তো পালিয়ে গেল, আমি পড়ে রইলাম। জানেন 2 মাস আমি পায়ের ওপর বালিশ তুলে 2 মাস বিছানায় শোয়া। এখন ভয় লাগে একটু হলো বাড়ি থেকে বেরোতে? একটু ভয় লাগে? ভয় লাগে না, আমি কি করি জানেন, আমি তো বেরোই, কারণ আমি তো বেরোনো ছাড়ি না, কারণ ওটা আমার মেন্টাল শান্তি আর কি। আমি একদম ধার দিয়ে, যেখানে গাড়ি ফাড়ি চলে না সেই ধার দিয়ে যাই, আমি কোনো গাড়ির রাস্তায় যাই না। এত মানে ভীতি এসে গেছে না, যে এবার কি হয়, আমি বিছানায় শুয়ে থাকা মানে বিভৎস ব্যাপার। আমি একটা কাজ করতে পারছি না, কিছু ছেলেদের শাস্তি মানে কিছু, আমি যে একটা মানে কি নির্ভরতা করতে হচ্ছে পরের ওপর, কে একটু জল দেবো, কে একটুখানি খাবার দেবে, ও কি যে মর্মান্তিক না। এই শাস্তিগুলো যদি একটু দেয় না, আমাদের এখানে কোনো শাস্তি নেই, সেটাই হচ্ছে বড় কথা। না না একদমই তাই, সত্যি একদম কঠোরতম শাস্তি দেওয়ার দরকার। না আমিও খুব ভালো লাগে তোমার সিটিভিএন, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আপনাদের সকলকেই অনেক ধন্যবাদ অবশ্যই জানাচ্ছি, কারণ দেখুন সবার ফোন তো আমরা অ্যাটেন্ড করতে পারি না, সময়টা কম থাকে। এবং আমি ওই যে বললাম না শুরুতে, যে দেখুন খুব কমন কিছু কথা হয়তো বলছি, আমি শুরুতেই বলছিলাম সময়টা ফুরিয়ে আসছে, যে বাচ্চাটার কথা শুরুতেই বললাম যে 22-24 বছর বয়স, এবং এই জায়গা থেকে সত্যি আজকে তো ছেলেটা বেঁচে ফিরেছে। আমি এটা দিয়ে শেষ করি, আর বোধহয় বেশিক্ষণ টানতে পারবো না প্রোগ্রাম। এবার বিষয়টা হচ্ছে যে এই ছেলেটি ডেলিভারি বয়, পরিবারে একমাত্র রোজগারে। আমরা খবরে তো হাতছাড় করি, যেরকম অমুক, আমি দুপুরবেলায় কথাগুলো বলতে চাইছি না। ছেলেটা যদি আজকে সত্যি কিছু হয়ে যেত, এখন তাকে বোধহয় আইস টিউব দিয়ে বোধহয় খাওয়ানো হচ্ছে, বাড়িতে ডিসচার্জ করেছে। এরকম কত না ছেলে মায়ের কোল থেকে চলে যাচ্ছে, বা কত না নানা ধরনের বিপদ ঘটছে। আমরা তো কেউ চাই না না জোর করো। দেখুন ভুল হয়ে থাকতে পারে, যে আপনি বললেন যে ধাক্কা মেরে চলে গেছে, দাঁড়ানো তো দূরস্থ, আপনার দিকে ফিরেও তাকায়নি। কিন্তু দিদি একবার ভাবুন তো, মাত্র পায়ের 4টে আঙুল ভেঙে আপনি আপাতভাবে বিপদের থেকে রক্ষা পেয়ে, যদি বড় কিছু ঘটতো, আমি সত্যিই বলবো সতর্ক হওয়ার, শুধু তাই নয়, বারবার সতর্কের কথা বলা হয়, আবার হয়তো অনুষ্ঠান করব কিছুদিন পর, এইগুলো শুধু অনুষ্ঠানের পরিসরে সীমাবদ্ধ থাকলে হবে না। নতুন সরকার এসে নতুন ভাবধারার মধ্যে অবশ্যই চলছে, কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে এটা নিয়ে একটু আলোচনা করলাম, কারণ এটা নিয়ে না আমিও একটু ভাবি। দিনের শেষে আমিও তো মানুষ, আমিও কারুর ঘরে মানুষ হতে পারে। আজকে আমারও যেতে গিয়ে এমন কোনো বিপদ হয়তো হয়েওছে, একাধিকবার হয়েছে, তা হয়নি নয়, কিন্তু সেক্ষেত্রে দেখে একটু সতর্ক হতে হবে। আর দেখুন কেউ যদি সতর্ক না হয়, আপনি নিজে সতর্ক হন, যতটা সম্ভব বিপদ এড়ানো যায়, এটাই বলার কথা। আরও হয়তো বেশ কিছু আমরা চাইবো যে এমন কিছু গাইডলাইন বা এমন কিছু শাস্তি যদি সত্যিই হয়, কোনোভাবে এমন কোনো পন্থা বেরোয় যাতে অন্তত দেখুন দুর্ঘটনা ঘটবে, কিন্তু সেটাকে আমরা যথেচ্ছভাবে একটু কম করতে পারি। আমরা এটাই চাইবো যাতে কারোর প্রাণ না যায়, একটাও প্রাণ না যায়, একটাও পরিবার যাতে খালি বা শূন্য না হয়। আজকে লাঞ্চ বক্সে এটাই ছিল। সময়টা শেষ হয়ে গেছে। আপনারা প্রত্যেকে যারা ফোন করলেন, আপাতভাবে অবশ্যই আমাদের সময়টাও ফুরিয়ে আসছে, তবে যেতে যেতে এটাই বলার কথা, একদম অনুষ্ঠানের শেষ লগ্নে একটা ফোন এসছে, নিয়েই নেই, কি বলুন, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, শেষ কলার আপনি, বলুন। নমস্কার। এই তো বললাম, ওই তো ওনার তো শেষ হয়ে গেছে বলছে। না না আমি নিচ্ছি ফোন, বলুন আপনি, বলুন প্লিজ। ও আপনি ধরছেন? হ্যাঁ আপনি বলুন, আপনার মন খুলে মতামত দিন। হ্যাঁ আমি বলছি যে 2009 সালে আমার স্বামী আর ছেলে
ওই গাড়িতে ফিরছিল কলকাতা থেকে, আচ্ছা। ওই ফুলেশ্বরের কাছে একটা লরি এসে ধাক্কা মারলো। ড্রাইভার তার আগে লাফ দিয়ে পালিয়ে গেল, সে প্রাণে বেঁচে গেল। কিন্তু দুটো প্রাণ যে চলে গেল, এটা আমি কাকে দোষারোপ করব? মানে আপনার স্বামী আর ছেলে? ছেলে, 28 বছরের ছেলে, কলকাতা থেকে ফিরছিল। কিছু বলার নেই, বলুন। আমার স্বামী আর ছেলে না এর কোনো কলকাতা থেকে ফিরছিল, ড্রাইভার লাফ দিয়ে চলে গেল, বাহ, পালালো। তাহলে ড্রাইভার বেঁচে গেল, এটা কাকে আমি দোষারোপ করব? তাহলে আমি তো পুরো একা হয়ে গেলাম। নিশ্চয়ই। এই 16 বছর, ছেলের 28 বছর বয়স, আমি সেই মাত্র রিটায়ার করেছিলাম। দিদি সময়টা ফুরিয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন আপনার ফোনটা না আসলে আজকে অনুষ্ঠানটা সার্থকতা হতো না। আমার গলা কাঁপছে, কারণ এরকম একটা মর্মান্তিক, মানে খুব ট্র্যাজিক একটা স্টোরি। মানে আপনারা শুনলেন, যারা অনুষ্ঠান দেখছেন, প্লিজ ভাইরা একটু সতর্ক হও। এরকম নিজের ভুলের জন্য বা কারোর ভুলের জন্য এরকম পরিবারগুলো যেন খালি না হয়ে যায়। লাঞ্চ বক্স আপনাদের প্রিয় অনুষ্ঠান, পরবর্তীতে আবারও ফিরবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকার একটু চেষ্টা করুন, আর বিশ্বাস করুন, সাবধানে থাকুন। শেষ করছি এখানে, টাটা।